সংস্কৃত কলেজেরই গা ঘেঁষে হিন্দু কলেজের বাড়ি। তার ইংরেজ প্রিন্সিপাল কার সাহেবের ঘরে ঈশ্বর গেছেন কি একটা কাজে। গিয়ে দেখেন কার সাহেব টেবিলের ওপরে বুট জুতো পরা পা তুলে দিয়ে বসে আছেন। বিদ্যাসাগরকে দেখে তিনি পা নামালেন না, তাকে বসতে বললেনও না। বিদ্যাসাগর শক্ত মুখে কাজের কথাগুলো কোনো মতে শেষ করে ফিরে এলেন। কদিন পরে কার সাহেব নিজের কাজে এলেন বিদ্যাসাগরের ঘরে। তাকে দেখেই টেবিলের ওপর চটি জুতো শুদ্ধ পা তুলে দিলেন বিদ্যাসাগর। সাহেবকে বসতেও বললেন না। ভয়ঙ্কর রেগে গেলেন কার সাহেব। আজকের গল্প সাহিত্যিক পবিত্র সরকারের আমাদের বিদ্যাসাগর। SR মিউজিক, বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। 21 বছর বয়সে কলেজের পড়া শেষ হলো ঈশ্বরচন্দ্রের। সে হলো বিদ্যাসাগর, সংস্কৃত কলেজের সেরা ছাত্র। মাস্টারমশাইরা সকলেই দিগ্গজ পণ্ডিত এক একজন। তাদের সকলেরই এক কথা, এরকম অসামান্য মেধাবী ছাত্র তারা আর পাননি। তাকে দুহাত ভরে শিক্ষা দিয়েছেন সবাই। যা শিখতে 3 বছর সময় লাগে তা সে 1.5 বছরে শিখে ফেলেছে। কিন্তু ঈশ্বর তো কলকাতায় এসেছিল ইংরেজি শিখতে। সে সংস্কৃত কলেজে পড়ল কেন? বাবার ইচ্ছে তাই। ঠাকুরদাসের নিজের মনের বাসনা ছিল পিতৃপিতামহের সংস্কৃত চর্চার ধারাটি তিনি বাঁচিয়ে রাখেন। কিন্তু অভাবের তাড়নায় তাকে অল্প বয়সে এসে কলকাতায় চাকরি নিতে হলো। খুব বেশি পড়া আর হয়ে ওঠেনি, তাই বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজেই তিনি ভর্তি করলেন। দেশে টোল করে দেবেন, সেখানে ছাত্র পড়িয়ে ঈশ্বর বংশের ধারাটা বজায় রাখবে। সে আর হলো না অবশ্য শেষ পর্যন্ত। আর একজন পরামর্শ দিয়েছিলেন, তা কেন, ঈশ্বর ল কমিটির পরীক্ষা দিক, দিলে জজ পণ্ডিতের চাকরি পাবে। ইংরেজ জজদের হিন্দু আইন বোঝাবে, আর এদেশি লোকদের কথাবার্তার অর্থ ওই জজদের বুঝিয়ে দেবে। ঈশ্বর ল কমিটির পরীক্ষায় বসেছিল যখন তার বয়স 17-18। সকলে 3 বছরের আগে পাশ করতে পারত না। ঈশ্বর পরীক্ষা দিয়েছিল মাত্র 6 মাস পড়াশোনা করে। এ সময় রাত্রে 2-3 ঘন্টা ঘুমিয়েছে। বাবা রান্নার কাজ থেকে ছুটি দিয়েছিলেন তাকে। দিব্যি পাশও করে গেল ঈশ্বর। চাকরি হলো ত্রিপুরায়। বাবা বললেন, থাক, অত দূর যেতে হবে না। ঈশ্বর সঙ্গে সঙ্গে সংস্কৃত কলেজে বেদান্তের ক্লাসে গিয়ে আবার ভর্তি হলো। সংস্কৃত পড়ায় তো শেষ হয়নি তখনও তার। ত্রিপুরায় জজ পণ্ডিতের চাকরি সে নেয়নি। তার চাকরি হলো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে। সে রাস্তাদার, অর্থাৎ প্রধান বাংলা শিক্ষকের চাকরি। এই কলেজের সেক্রেটারি মার্শাল সাহেব সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের প্রশংসা শুনেছিলেন সংস্কৃতের এমন ছাত্র এর মধ্যে আর 2টি হয়নি। তাই তাকে ডেকে এনে তিনি চাকরি দিলেন। ফোর্ট উইলিয়ামের ছাত্র ছিল সব ইংরেজ। তারা সকলেই তরুণ যুবক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারত শাসন করতে এসেছেন। তাদের এদেশের ভাষা জানতে হবে, ধর্ম জানতে হবে, সামাজিক নিয়মকানুন জানতে হবে। এই কলেজে মাসিক 50 টাকা বেতনে ঈশ্বর প্রধান পণ্ডিতের পদ পেলেন। এবার থেকে আমরা ধরে নিতে পারি যে তার অভাবের দিন শেষ হলো। এরপরেও তাকে মাঝে মাঝে ধার দেনায় ডুবতে হবে, কিন্তু সে হবে অকাতরে দান করবার জন্য। অভাবও হয়তো শেষ হলো, কিন্তু শিক্ষা শেষ হলো না। এই কলেজে কাজ করতে করতেই ঈশ্বর হিন্দি ভাষাটা রপ্ত করে ফেলল। ইংরেজিও শিখতে লাগলো ডাক্তার নীলমাধব মুখোপাধ্যায়ের কাছে। তারপর শিখল রাজনারায়ণ গুপ্তের কাছে। দেখতে দেখতে চমৎকার ইংরেজি লিখতে আর বলতে পারার ক্ষমতা এসে গেল তার। তখনকার দিনে এখানেও সে অনেককে ছাড়িয়ে গেল। আর হাতের লেখা তো ছেলেবেলা থেকেই মুক্তোর মতো।
ফোর্ট উইলিয়াম কলেজেই ঈশ্বরের সঙ্গে ইংরেজ শাসকদের পরিচয় শুরু হলো। তারা তার অসাধারণ পাণ্ডিত্য আর কর্মদক্ষতার পরিচয় পেয়ে রীতিমতো ভক্ত হয়ে উঠলেন তার। ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মার্শাল সাহেব তো ঈশ্বরের গুণপনায় মুগ্ধ। কোনো কাজই তার পরামর্শ ছাড়া করতেন না। মার্শাল নিজে সংস্কৃত জানতেন, বাংলাও জানতেন। তখন কলকাতা গোটা ভারতের রাজধানী। এখান থেকেই বড়লাট সমস্ত দেশ শাসন করেন। এই বড়লাটের শিক্ষা বিষয়ে পরামর্শদাতা অর্থাৎ এখনকার ভাষায় দেশের শিক্ষামন্ত্রী ছিলেন মৌয়াট সাহেব। তিনি সংস্কৃত ভাষা, সাহিত্য, হিন্দু ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলেই ছুটে আসতেন ফোর্ট উইলিয়াম কলেজে মার্শাল সাহেবকে জিজ্ঞেস করে উত্তরটা জেনে নিতে। মার্শাল আবার নিজে উত্তর না দিয়ে ঈশ্বরকেই এগিয়ে দিতেন। ঈশ্বর সব প্রশ্নের চমৎকার মীমাংসা করত। ফলে সরকারি শিক্ষা বিভাগও নানা ব্যাপারে ঈশ্বরের পরামর্শ নিতে শুরু করে। পরে আমরা দেখব দেশের ছেলেমেয়েরা কি পড়বে তা স্থির করতে গিয়ে শিক্ষা বিভাগ ঈশ্বরের উপদেশ, পরামর্শ খুব সম্মান দিয়ে গ্রহণ করেছিল। ঈশ্বরের ফোর্ট উইলিয়ামে কাজটি ছিল একটা দুর্লভ সুযোগ। এই কাজের সূত্রে সে সরকারি উপরমহলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। তোষামত দিয়ে নয়, নিজের বিদ্যা, বুদ্ধি, তেজস্বিতা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে। মাথা নিচু করে সে ইংরেজদের প্রসাদ চাইতে যায়নি কখনো। ৪.৫ বছরের মতো ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান বাংলা পণ্ডিতের কাজ করেছে। চাকরি পেয়ে সে বাবাকে বলেছিল, বাবা, আমার রোজগার এখন যথেষ্ট হলো, আপনি এবার গ্রামে ফিরে গিয়ে বিশ্রাম করুন, আর আপনাকে চাকরি করতে হবে না। আমি আপনাকে মাসে মাসে 20 টাকা করে বীরসিংহে পাঠিয়ে দেব। কলকাতার চেনা পরিচিতরা ঠাকুরদাসকে বারণ করল, বলল, ছেলে এখন বলছে টাকা পাঠাবে, কিন্তু পরে যদি বন্ধ করে দেয় তখন তো আপনাকে না খেয়ে মরতে হবে। এখনো যখন সাধ্য আছে আর কটা দিন বরং চাকরিটা রেখে দিন। ঠাকুরদাস তাদের বললেন, আমার ছেলেকে আমি চিনি যে, বলে গ্রামে ফিরে গেলেন। ঈশ্বর 50 টাকা মাইনের 20 টাকা মাসে মাসে বাবাকে গ্রামে পাঠাতে লাগলো। 10 টাকা দিতে হতো হিন্দি ভাষার শিক্ষককে, বাকি থাকতো 20 টাকা। এই 20 টাকাই বাসা ভাড়া দিয়ে অতি কষ্টে তার দিন চলত। লোক তো সে একা ছিল না, সে তখন কাছে এনে রেখেছে নিজের 2 খুড়তুতো আর 2 পিসতুতো ভাইকে। আছে একটি মাসতুতো ভাই, আর নিজের 2 ভাই দীনবন্ধু আর শম্ভুচন্দ্র তো আগে থেকেই ছিল। সেই সঙ্গে আছে বাড়ির কাজের লোক শ্রীরাম। মোট 9 জন লোকের কলকাতার বাসাতে মোট 20 টাকায় সংসার চালানো, সে ওই ঈশ্বর বলেই হয়তো সম্ভব হতো। অনেকে বলেন ফোর্ট উইলিয়াম কলেজে এই 4.25 বছরের চাকুরির সময় ঈশ্বর নিজেকে তৈরি করেছে, আর কোনো দিকে তাকায়নি। দেশের কথা, সমাজের কথা সে ভাবেনি। কথাটা একেবারেই ঠিক নয়। সে 9 জনের একটি সংসার চালিয়েছে যৎসামান্য টাকায়, অসম্ভব কষ্ট আর পরিশ্রম করে নিজের ভাই আর জ্ঞাতি ভাইদের মানুষ করার চেষ্টা করছে। এ কি দেশের কাজ, সমাজের কাজ নয়? আর এই জিনিসটাও যদি আমরা না ধরি, তাহলেও দেখব সে ওই সময়েই যোগ দিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তার তত্ত্ববোধিনী পত্রিকায় লেখা বাছাই করছে, তা সংশোধন করছে। দেবেন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র আমাদের সবচেয়ে বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাই নয়, তিনি ছিলেন মহাত্মা রামমোহন রায়ের সুযোগ্য শিষ্য। রামমোহনের ধর্মভাবনা নিয়ে তিনি একটি ছোট দল তৈরি করলেন। বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ামে চাকরিতে ঢোকার একটু পরেই 1843 খ্রিস্টাব্দে ওই বছরই তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করলেন দেবেন্দ্রনাথ। সম্পাদক হলেন তখনকার আরেকজন জ্ঞানী মানুষ অক্ষয় কুমার দত্ত, আর এই পত্রিকার লেখাটেখা সবই দেখে দিতেন বিদ্যাসাগর। আমরা বলবো ঈশ্বর তখন
নিজের পায়ের তলার মাটিটা যাচাই করছেন, দেখছেন কত শক্ত সেই মাটি। তখনকার সমাজে যারা নেতা হয়ে উঠেছেন তারা মস্ত বড়লোক বলা চলে। কেউ জমিদারের ছেলে, কারো বাবা কলকাতায় ইংরেজদের সঙ্গে ব্যবসা করে লাখ লাখ টাকা করেছেন, সম্পত্তি করেছেন, জমিদারি কিনেছেন। রামমোহন রায় নিজেই মস্ত বড় লোক, দেবেন্দ্রনাথ ঠাকুরও তাই। অক্ষয় কুমার দত্ত সচ্ছল পরিবারের সন্তান। সেখানে ঈশ্বরচন্দ্র 20 টাকাতে 9 জনের ভরণ পোষণ চালান কলকাতার গলিতে বাসা ভাড়া করে। তিনি গ্রামের গরিব গৃহস্থের ছেলে, তার শিক্ষা দীক্ষাও একালের মতো নয়। কলকাতাতে তার বড়লোক আত্মীয় স্বজনও ছিল না। পায়ের তলার মাটি এই জন্যই শক্ত করা দরকার ছিল তার। দরকার ছিল আরও একটি কারণই, সে কথাটাও বলা উচিত। তখনকার দিনে যারা আমাদের দেশে সমাজ বদলানোর আন্দোলনে নেতা হয়ে উঠেছেন তাদের মধ্যে দুটো দল খুব স্পষ্ট। একটা দল ছিল হিন্দু কলেজের ছাত্রদের। হিন্দু কলেজ তৈরি হয়েছিল ঈশ্বরচন্দ্রের জন্মের 3 বছর আগে, 1817 খ্রিস্টাব্দে। এই কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ, ইংরেজি শিক্ষা দীক্ষায় একটা বড় রাস্তা খুলে দেয় এবং কলকাতার বাঙালি বড় লোকেরা তাদের ছেলেদের ভর্তি করে দেন এই কলেজে। 8 বছরের ঈশ্বরচন্দ্র যখন সবে কলকাতায় এসে পৌঁছেছে তখন এই কলেজের ছেলেরা কলকাতায় আর দেশে খুব হইচই ফেলে দিয়েছে। ডিরোজিও, অল্প বয়সী একজন শিক্ষক, তাদের বলেছেন, তোমরা যুক্তি ছাড়া আর কিছু মানবে না। সমাজ নয়, ধর্ম নয়, অভিভাবক নয়, এমনকি আমার মতো শিক্ষকও যদি বলে আমি বলছি এটা তোমাকে মানতে হবে, তোমরা প্রশ্ন করবে কেন মানব, যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। এই সব ছেলেরা ইংরেজির মধ্যে দিয়ে সারা পৃথিবীর কথা জানলো, দেখলো ইউরোপ আমাদের চেয়ে কত বেশি এগিয়ে গেছে। আমরা পড়ে আছি কোন মানধাতার আমলে, অন্ধকারের মধ্যে। আমরা এতদিন যুক্তির রাস্তায় যাইনি, প্রশ্ন করিনি কেন এটা করব, শুধু অন্যেরা চালিয়ে নিয়ে এসেছে আমাদের। ডিরোজিও যখন তাদের মনে এই সব প্রশ্ন তুলে দিলেন তখন তাদের মাথাটাই ঘুরে গেল বলা যায়। ভাবনা চিন্তা কেমন যেন ওলট পালট হয়ে গেল। তারা বলল, ভাই, আমরা এতদিন সব বিনা প্রশ্নে মেনে এসেছি, এবার আমাদের না মানার পালা শুরু হোক। তবে তারা মিথ্যে কথা একজনও উচ্চারণ করত না। এরা সমাজের কুপ্রথাগুলো দূর করার কথা ভেবেছে, কুসংস্কার ত্যাগ করার কথা ভেবেছে। খবরের কাগজ বার করে জ্ঞানের বিস্তার করেছে, স্কুল তৈরি করেছে এখানে ওখানে ছেলেদের শিক্ষার জন্য। এদের নাম হয়েছিল ইয়াং বেঙ্গল বা তরুণ বঙ্গ। কিন্তু এই সব চরম কাণ্ড কারখানার জন্য এদের অনেকের পায়ের তলায় মাটি ছিল না। দেশের মানুষ এদের ওপর ভরসা করতে পারেনি। কেউ কেউ আবার খ্রিস্টান হয়ে যাওয়াতে লোকেরা ভয় পেয়েছিল তাদের ওপর। বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, তুমি যাদের হয়ে লড়াই করতে চাও, যাদের জীবনকে বদলাতে চাও, তাদের থেকে দূরে সরে গেলে চলবে না। তোমার কথাবার্তায়, চেহারায়, আচরণে দেশের মানুষ যেন বুঝতে পারে তুমি তাদেরই একজন। বিদ্যাসাগর ইংরেজ শাসকদের অনেকের বিশ্বাস ও বন্ধুত্ব পেয়েছিলেন, কিন্তু তিনি কোট প্যান্ট পরা নকল ইংরেজ সাজেননি তাদের খুশি করার জন্য। শিক্ষিত অনেক বাঙালি বাবুই তা করেছে, ওই হিন্দু কলেজের ছেলেরাও তাই করেছে। ফলে এমন হলো যে দেশের বেশিরভাগ মানুষের সঙ্গে কি পোশাক আশাকে, কি ভাষায় তাদের চেহারাটা এমন আলাদা হয়ে গেল যে দেশের মানুষ এদের তাদের আপন লোক বলে ভাবতেই পারল না। দেশের লোক ঈশ্বরচন্দ্রকে আপন লোক বলে, তাদেরই একজন বলে বিশ্বাস করবে। এই হলো পায়ের তলার সেই শক্ত মাটি। সেই শক্ত মাটির ওপর দাঁড়াতে চেয়েছিলেন বিদ্যাসাগর। সকলে যেখানে দেশের পোশাক ছেড়ে রাজার জাতের পোশাক পরতে শুরু করে, ঈশ্বরচন্দ্র সেখানে দেশের পোশাক, ধুতি, চাদর আর চটি জুতোয় সাজা বাঙালি চেহারা নিয়ে মাথা উঁচু করে পথ চলতেন। এই চেহারাটা ঈশ্বরচন্দ্র ইচ্ছে করে যেন জেদ করে রেখে দিয়েছিলেন। চারপাশের যখন সকলে সাহেব সাজছে, ইংরেজের নকল করবার ধুম পড়ে গেছে, তখন বীরসিংহের সেই এঁড়ে বাছুরটি
দেশি ধুতি চাদর আঁকড়ে বসে রইলেন। ওটাই তার অহংকার। সকলে যা করছে আমিও তা করব কেন? এই বিষয়টি পরে গান্ধীজিরও চোখে পড়েছিল। তিনি লিখেছিলেন ঈশ্বরচন্দ্রের এই পোশাকের কথা। আমাদের তো মনে হয় বিলেতে পাশ করা ব্যারিস্টার গান্ধীজি পরে যে ভারতীয় খাটো ধুতি চাদরের ফকিরি পোশাক আর চপ্পল বেছে নিয়েছিলেন নিজের জন্য, তার মূলে ছিল বিদ্যাসাগরের সেই ছবিটি। বউবাজারে যেখানে তার বাসা, তার পাশের বাড়ির মোক্তারবাবুর চাকরের কলেরা হলো। মোক্তারবাবু তাকে বাড়ির বাইরে এনে রাস্তায় শুয়ে রাখলেন। ঈশ্বরচন্দ্র সে অবস্থায় তাকে দেখে আকুল হয়ে কাঁদতে লাগলেন। দুহাতে করে তুলে নিজের বাসায় নিয়ে এলেন। নিজের বিছানায় শুয়ে রেখে তার চিকিৎসা করালেন, তার প্রাণ ফিরিয়ে আনলেন। এ মানুষের সঙ্গে কার তুলনা করব? আশেপাশে আর একজনকেও দেখি না। মানুষের কষ্ট দেখলে চোখে জল আসে, প্রাণ গলে যায় ঈশ্বরচন্দ্রের। কিন্তু তাই বলে মানুষটি কি নরম কাদামাটির তৈরি? তা মোটেই নয়। তার শিরদাঁড়াটা বোধহয় পাথর বা ইস্পাতের, কারণ অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না তিনি। সংস্কৃত কলেজেরই গা ঘেঁষে হিন্দু কলেজের বাড়ি। তার ইংরেজ প্রিন্সিপাল কার সাহেবের ঘরে ঈশ্বর গেছেন কি একটা কাজে। গিয়ে দেখেন কার সাহেব টেবিলের ওপরে বুট জুতো পরা পা তুলে দিয়ে বসে আছেন। বিদ্যাসাগরকে দেখে তিনি পা নামালেন না, তাকে বসতে বললেনও না। বিদ্যাসাগর শক্ত মুখে কাজের কথাগুলো কোনো মতে শেষ করে ফিরে এলেন। কদিন পরে কার সাহেব নিজের কাজে এলেন বিদ্যাসাগরের ঘরে। তাকে দেখেই টেবিলের ওপর চটি জুতো শুদ্ধ পা তুলে দিলেন বিদ্যাসাগর। সাহেবকে বসতেও বললেন না। ভয়ঙ্কর রেগে গেলেন কার সাহেব। যে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক মাত্র, সে কিনা হিন্দু কলেজের প্রিন্সিপালকে এমন অপমান করতে সাহস পায়। কার সাহেব নালিশ জানালেন শিক্ষা সেক্রেটারি মৌয়াট সাহেবকে। মৌয়াট বললেন, কি ব্যাপার বিদ্যাসাগর? বিদ্যাসাগর জানালেন, দেখুন আপনারা সভ্য জাতি, আপনাদের কাছেই তো আমরা সভ্য আদব কায়দা শিখব। তা কার সাহেবই তো আমাকে সেদিন শিখিয়েছিলেন যে ভদ্রলোক ঘরে ঢুকলে জুতো শুদ্ধ পা টেবিলে তুলে বসে থাকতে হয়, বসতে বলাও বারণ। তিনি আমার সঙ্গে সেদিন যা করেছেন আমি ভাবলাম সেটাই বুঝি সভ্যতার নিয়ম, আমিও ঠিক তাই করেছি ওর সঙ্গে। মৌয়াট আর কি বলবেন, তিনি কার সাহেবকেই একটু বকে দিলেন মনে হয়। কারণ পরে কার সাহেব এসে নিজেই বিদ্যাসাগরের কাছে দুঃখ প্রকাশ করে গেলেন সেদিনকার দুর্ব্যবহারের জন্য। রাজার জাত তো কি হয়েছে, এই গেঁয়ো গরিব ব্রাহ্মণ পণ্ডিত ঘরের ছেলে এসব তোয়াক্কা করতেন না। তিনি এও বলতেন ইংরেজরা একই কাজ করবে অথচ বাঙালিদের 1.5 গুণ 2 গুণ মাইনে পাবে, তা হবে না। আমি যদি যোগ্য হই আমাকে সমান মাইনে দিতে হবে, না হলে ও চাকরি আমার চাই না। সংস্কৃত কলেজের সম্পাদক তখন বাবু রসময় দত্ত, বিদ্যাসাগর তারই সহকারী। বিদ্যাসাগরের মাথায় কলেজটিকে আরো ভালোভাবে চালানোর নানা বুদ্ধি আসে। পণ্ডিত অধ্যাপকেরা ক্লাসে এসেই ঘুমিয়ে পড়েন, ছাত্ররা পাখা নিয়ে বাতাস করতে থাকে তাদের। বিদ্যাসাগরের ধমকানিতে তা বন্ধ হলো। যিনি যখন খুশি আসতেন তাও বন্ধ হলো। কড়াকড়ি নিয়ম করে দিলেন বিদ্যাসাগর। আরো অনেক পরিকল্পনা আছে বিদ্যাসাগরের, সেগুলো লিখে ফেললেন। লিখে সম্পাদক রসময় দত্তকে বললেন শিক্ষা বিভাগে পাঠিয়ে দিতে। রসময় দত্ত ভাবলেন, আমার সহকারী দেখছি আমার উপর টেক্কা দিতে চাই। তিনি সে পরিকল্পনা কেটে ছেঁটে এমন করে পাঠালেন যে তাতে আসল প্রস্তাবের আর কিছুই রইল না। বিদ্যাসাগর রাগ করে চাকরি ছেড়ে দিলেন। সম্পাদক রসময় দত্ত অন্যদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ চাকরি তো ছাড়ছে বুঝলাম, কিন্তু খাবে কি বিদ্যাসাগর? বিদ্যাসাগরকে যে খবরটা দেয় তাকে বিদ্যাসাগর বলে দিলেন, বলো যে আলু পটল বেচবে বিদ্যাসাগর,
না হয় মুদির দোকান করবে। অবশ্য মুদির দোকান তাকে করতে হয়নি। তার আগেই তিনি একটি প্রেস কিনেছেন, বই ছাপিয়ে বেশ কিছু রোজগারও করেছেন। 1.5 বছরের মতো তবু বেকার থাকতে হলো তাকে। 1849 খ্রিস্টাব্দের মার্চ থেকে ফিরে এলেন পুরনো জায়গা ফোর্ট উইলিয়াম কলেজে। এবারে 80 টাকা মাইনে। চাকরিটা প্রধান কেরানি আর কোষাধ্যক্ষের। অঙ্ক, হিসেব ইত্যাদি তার বিশেষ পছন্দের জিনিস ছিল না, তবু সেই কাজ তাকে নিতে হলো। প্রায় 2.25 বছর এই পদে যোগ্যতা নিয়ে কাজ করলেন। তারপর 1850 খ্রিস্টাব্দে ফিরে এলেন আবার সেই সংস্কৃত কলেজে। এবারে চাকরি শিক্ষকতার, সাহিত্যের অধ্যাপকের কাজ পেলেন বিদ্যাসাগর। 90 টাকা মাইনে। পরের বছরই 150 টাকা মাইনেতে এই কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিযুক্ত হলেন বিদ্যাসাগর। মাত্র 10 বছর আগে তিনি ছিলেন এই কলেজের ছাত্র। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।